আজকে গণেশকে নিয়ে কথা বলবো, কিন্তু মজা হচ্ছে গণেশকে নিয়েই অনেক মজার গল্প আছে এবং সেগুলো যেমন মূল মহাভারত কিংবা পুরাণগুলির মধ্যে আছে, আবার সেগুলোর প্রচুর পরিমাণ টেলিং অ্যান্ড রিটেলিংও হয়েছে। যাই হোক, এসব বড় বড় কথার কোনো দরকার নেই। মহাভারতের গল্পটা, যেটা মহাভারত লেখা নিয়ে আরম্ভ, সেটার মধ্যেও বেশ একটা মজাও আছে, আবার এটা একটা সেমি সিরিয়াস অথবা সিরিয়াস গল্পই বটে। হ্যাঁ, মানে দ্বৈপায়ন ব্যাস, যিনি মহাভারতের কাহিনী বয়ন করছিলেন বলবো, যেরকম করে একটা সুতোর উপরে আর একটা সুতো দিয়ে কাপড় বুনোয়, সেমনি তিনি বয়ন করছিলেন মহাভারতের কাহিনী মনে মনে। কেন কি একটা জিনিস ছিল সেকালে, যে ঠিক বেদ পরবর্তী কাল বলেই বলছি, যে মহাভারতের কাহিনী কিন্তু ওরালিটির মধ্যে ছিল এবং শ্রুতির মধ্যে ছিল। না হলে এই যারা মহাভারতের কাহিনী শুনিয়েছেন, যেটা হয়তো যে বৈশম্পায়ন কিংবা রোমহর্ষণ কিংবা শ্রৌতি উগ্রশ্রবা, যারা যারা মহাভারতের কাহিনী শুনিয়েছেন, তারা কিন্তু কথক ঠাকুর বলেই বিখ্যাত ছিলেন, তাই না? এখন এরা সুত বলা হতো, সুত, তারা কথা কথা বল, কারণ কথা যারা বলতেন তাদের কিন্তু অনন্ত কাহিনী মুখস্থ থাকতো। এখন আর স্বয়ং এই রোমহর্ষণ, তিনি একেবারে ব্যাসের কাছে, একেবারে তিনি তার এই বৈশম্পায়ন আর কি, তার যে শিষ্যের মধ্যে পড়েন, যিনি মহাভারতের কাহিনী শুনেছেন, সেখান থেকে রোমহর্ষণ, সেখান থেকে শ্রৌতি উগ্রশ্রবা। এখন এই কাহিনী কিন্তু শ্রুতির মধ্যেই ছিল, অর্থাৎ বেদ যেরকম শ্রুতি শুনে 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 মনে রাখতে হতো, সেটাই ছিল। তো এখানে মহাভারতটা কাহিনী কিভাবে একটা লেখনির মধ্যে এলো, একটা লিখে মাত্রা পেল, সেটা লেখা কবে আরম্ভ হয়েছে এটা তো বলা খুব মুশকিল হবে, কিন্তু অবধারিতভাবে এমন একটা সময়ে যখন আমাদের প্রস্তর মূর্তি কিংবা প্রস্তরে খোদাই, আর্কিওলজি, ইনস্ক্রিপশন, এইগুলো যখন থেকে পাওয়া যাচ্ছে, তার অনেক আগে থেকে লেখা আরম্ভ হয়েছে, এটুকু স্বীকার করা যায়। তাহলে সেই দিক থেকে দাঁড়িয়ে ব্যাস যখন মহাভারত তৈরি হয়েছে, সেই সময়েই যেমন আমাদের এখন বুদ্ধের সংক্রান্ত, অশোক সংক্রান্ত যে সমস্ত ইনস্ক্রিপশন যেগুলো পাওয়া গেছে, সেগুলোতে লেখাই হয়েছে। ফলত লেখাটা কিন্তু বেশ আগে থেকেই আমাদের এখানে আরম্ভ হয়েছে, এটা বলা যায়। সেই সূত্রে 3rd-4th সেঞ্চুরি বিসি যদি ধরি এই সময়টা, সেখানে দ্বৈপায়ন ব্যাস মহাভারতের কাহিনী যখন শোনা যাচ্ছে, তখনই কিন্তু প্রায় প্রায় লেখা হয়ে গেছে বলে মনে করা হয়। এখন এই মহাকবি যিনি, তার মনে যেমনটা হয় আর কি, যে মহাভারতের কাহিনী বিরাট কাহিনী, তাকে মনে মনে আলোড়িত করছে, মন বুদ্ধি এই সমস্ত কিছু দিয়ে তো এই শব্দ তৈরি হয়, বাক্য তৈরি হয়। সেইভাবে তিনি তৈরি করেছেন, নির্মাণ করেছেন এবং ভাবছেন যে এই গ্রন্থ তিনি শিষ্যদের মাথায় 1 লক্ষ শ্লোক কি করে মনে রাখাবেন, এটাও একটা ব্যাপার আছে। হ্যাঁ, বেদ কিংবা ইত্যাদি তার শাখা অনুযায়ী কেউ কতটা পড়তেন, কতটা মনে রাখতেন, এটা একটা ব্যাপার আছে। সেখানে মহাভারত, লক্ষ শ্লোকী মহাভারত, এটা কি মনে রাখছেন, কিভাবে মনে রাখছেন, এটা একটা খুব বড় জিনিস হয়ে গেছে আর কি। সেইখানে দাঁড়িয়ে আর কি ব্রহ্মাকে স্মরণ করলেন দ্বৈপায়ন ব্যাস, যে আমি কিভাবে এই কাহিনী পৃথিবীতে থাকবে সেটা আপনি বলুন। এবং সৃষ্টিকর্তা ব্রহ্মা তার সামনে এসে দাঁড়ালেন, ব্যাসের সামনে, এবং তিনি সুখাসনে বসলেন। বসার পর ব্যাস তাকে জানলেন যে আমি বহু কষ্ট করে এই এই যে বহুমানিত এক কাব্য তৈরি করেছি, সকলেই এর সম্মাননা করে, শুনে শুনে সবাই এটাকে খুব ভালো বলছেন। এখন এর মধ্যে বেদ বেদান্ত থেকে আরম্ভ করে অন্যান্য সব কিছুই আছে। যচ্চাপি সর্বগম বস্তু, সর্বগম সর্বত্রগামী বস্তু, যা যেখানে আছে, তত্রৈব প্রতিপাদিতম,
তচ্চৈব প্রতিপাদিতম, সব আমি এখানে ন্যাস করেছি, রেখেছি এই গ্রন্থের মধ্যে। তো এখন ব্যাস বলছেন যে আমার সমস্যা হলো যে আমি হয়তোবা, মানে কবি নিজেই তো একটা অপূর্ব নির্মাণ ও নিপুণ, অপূর্ব নির্মাণ ও নিপুণ এ কথাটা খুব চলে সংস্কৃতে, যে কবি কিরকম হন, অপূর্ব নির্মাণ ও নিপুণ, পূর্বে যা ঘটেনি তা নির্মাণ করতে যিনি নিপুণ, সেই যে অপূর্ব নির্মাণ ও নিপুণ কবি, মানে সেটা, সে সম্বন্ধে ব্যাসের কিন্তু সুনাম অলরেডি তৈরি হয়ে গেছে। এখন এই বিরাট মহাকাব্যের যে শব্দ শরীর, সেটা নিবদ্ধ করার জন্য আমি কোনো লেখক পাচ্ছি না। আমি কি করব এই অবস্থায়? এ তো থাকবে না তাহলে। এত বড় একটা মহাকাব্য, যা মহাভারতকে ইতিহাস পুরাণ বলা যায়, ব্যাস নিজেই সেটা বলেছেন। তো সেই সম্পূর্ণ মহাকাব্যটা আমি লিখিয়ে রাখতে চাই। আমার পক্ষে তো লেখা সম্ভব নয়, কিন্তু এমন একটা লোক দরকার যেই মহাকাব্যটা লিখে দেবে। তিনি বলেন, পরং ন লেখক কশ্চিৎ এতস্য ভুবি বিদ্যতে। সাধারণ মানুষ, সাধারণ জন যারা লেখে, তারা এইটা লিখতে পারবে না। একজন লেখক সেই রকম আমার চাই। ব্রহ্মা খুব বেশি দেরি করলেন না, সঙ্গে সঙ্গে ব্যাসকে বললেন, দেখো এই মহাকাব্য যেমন হয়েছে আমিও শুনেছি, তাতে এই সাধারণ মানে কবিজন যারা আছেন, যারা কবিরা আছেন, সাধারণ কবি, তারাই এর ইয়ত্তা, মানে এটা কোথায় শেষ হচ্ছে, কতটুকু আরম্ভ, মুক্তমুখ ইত্যাদি, এটা বুঝতে পারবেন না, এবং তার মাধুর্য তারা বুঝতে পারবেন না। হ্যাঁ, তো অন্যের তো কোনো কথা নেই, সাধারণ কবিরাই পারবে না এটা বুঝতে। এই বিরাট মহাকাব্য যে তুমি লিখেছ, সেটার জন্যে একমাত্র লোক যিনি আছেন, যিনি এটা লিখে দিতে পারেন, তিনি হচ্ছেন গণেশ। তুমি তাকে স্মরণ করো। কাব্যস্য লেখনার্থায় গণেশ স্মর্জতাং মুনে। হে মুনি, তুমি গণেশকে স্মরণ করো, তিনি আসবেন তোমার কাছে। ব্রহ্মা চলে গেলেন এবং ব্যাস সঙ্গে সঙ্গে স্মরণ করলেন গণেশকে, এবং স্মরণ মাত্রেই অদ্ভুত কথা লেখা হয়েছে মহাভারতে, বলা হচ্ছে স্মৃতিমাত্র গণেশান। এটা গণেশ তার বিশেষণ হিসেবে বলছেন, স্মৃতিমাত্র, মানে স্মৃতিমাত্রই তিনি উপস্থিত হন, এটা তার অভ্যাস। হ্যাঁ, তো তিনি মুহূর্তের মধ্যে তিনি উপস্থিত হলেন ব্যাসের সামনে, স্মৃতিমাত্র গণেশান। এবং একটা বিশেষণ দেওয়া হচ্ছে, ভক্ত চিন্তিত পূরক, যিনি ভক্ত যে চিন্তা করছে, সেই চিন্তা যিনি পূরণ করেন, কোনো সমস্যা থাকলে যিনি পূরণ করেন। তত্রাজগাম বিঘ্নেশ বেদব্যাস ইয়তস্থিত। বেদব্যাস যেখানে আছেন সেইখানে বিঘ্নেশ, এইটা লক্ষ্য করার মতো একটা লাইন। এবং যেটা আর একটা শব্দ, সেটা হচ্ছে গণেশান। গণ প্লাস ঈশান, এইটা হচ্ছে শব্দ। ভক্ত চিন্তিত পূরক এবং বিঘ্নেশ, এই তিনটি শব্দই খেয়াল করার মতো। তিনি গণাধিপতি। গণাধিপতি সাধারণত শিবকে বলা হয়, এবং শিবের ঈশান এই যে নামটা, এই নামটা যুক্ত হলো গণের সঙ্গে, অর্থাৎ গণেশান, অর্থাৎ গণেশও কিন্তু গণাধিপতি, অর্থাৎ বহু বহু দেবতা তার এবং উপদেবতা তার আন্ডারে আছেন আর কি, সেই রকম তিনি। হ্যাঁ, গণেশান শিবের সঙ্গে এইখানে কিন্তু গণেশের একটা তদাত্মতা, অর্থাৎ শিব যিনি, গণেশও তিনি, এরকম একটা তৈরি হয়ে গেল এই নামটা দরকার, কারণ শিবের নাম হচ্ছে ঈশান। ঈশান, সেই ঈশান তার সঙ্গে যুক্ত হয়ে গেল, হ্যাঁ, গণেশের সঙ্গে। আর ভক্তবাঞ্ছা পূর্ণ করেন, ভক্ত চিন্তিত পূরক, এবং অবশেষে বিঘ্নেশ, এই কথাটাও খুব ইম্পর্টেন্টলি খেয়াল করার মতো। কেন? গণেশের সৃষ্টি হয়েছিল, গণেশ প্রথম, তার গণেশ নাম যেটা হয়, তাকে বলা হয়েছে
বিঘ্নেশ, বিঘ্নেশ মানে বিঘ্নকর্তা। আমরা তো জানি সবাই যে গণেশ সমস্ত বিঘ্ন নাশ করেন, তাই না? কিন্তু তার প্রথম কাজ হচ্ছে আবির্ভাব যে সময়, সেটাকে তাকে বলা হচ্ছে বিঘ্নকর্তা, অর্থাৎ বিঘ্ন নাশক নয়, বিঘ্ন সৃষ্টি করেন। আর ব্যাসও তাই বলছেন, বিঘ্নেশ, অর্থাৎ বিঘ্নের যিনি ঈশ্বর, যা ঝামেলা টামেলা তিনি তার ঈশ্বর। এখন তার ঈশ্বর হলে যিনি ঝামেলা করতে পারেন, যিনি ঝামেলা মেটাতেও পারেন, যিনি ঝামেলা তৈরি করেন, ঝামেলা মেটানোর ভারও তারই। এই বিঘ্নেশ্বর থেকেই কিন্তু আলটিমেটলি বিঘ্ন নাশ, তাই না? আসলে এই যে বিঘ্ন নাশ, তার আগে বিঘ্নেশ, এই শব্দটা কিন্তু ভীষণভাবে খেয়াল করার মতো, কেননা এই নামটার সৃষ্টি হয়েছিল গণেশের আবির্ভাবের সঙ্গে সঙ্গে। অর্থাৎ মহাভারতের যখন প্রস্তুতি হচ্ছে, দেখুন গণেশের এই আগমনের যে কাহিনী, এটা অনেকে বলেন এটা প্রক্ষিপ্ত, এই কাহিনী মহাভারতের মূলে ছিল না। কিন্তু আমরা বলি যে এই কাহিনী যদি প্রক্ষিপ্ত কিংবা পরে যুক্ত হয়েও থাকে, এবং সেটা হয়ে থাকবে নিশ্চয়ই মহাভারত সৃষ্টির, মহাভারত লেখার একেবারে অল্প দিনের মধ্যেই সেটা তৈরি হয়েছে, তাহলে এই যে প্রক্ষেপ, এই প্রক্ষেপ সবসময় যেটা ঘটে, যে মূল যে কাহিনী তার বিরুদ্ধতায় কখনো প্রক্ষেপ ঘটে না। প্রক্ষেপ তখনই ঘটে, অর্থাৎ অনুকূলভাবে তার সঙ্গে প্রক্ষেপ ঘটে। অর্থাৎ প্রক্ষেপগুলো কিন্তু কাহিনীর আনুকূল্য তৈরি করে, মানে রাদার বলা উচিত ইংরেজিতে যে কম্প্যাটেবল ওয়েতে সে প্রক্ষেপগুলো তৈরি হয়। এখন এখানে দেখুন যে আমাদের দেশের যে পরম্পরা, তাতে যে কোনো গ্রন্থের নির্বিঘ্ন পরিসমাপ্তির জন্য একটা ইষ্ট দেবতার মঙ্গলাচরণ করা হয়। আমাদের যত কাব্য আছে, এমনকি সূত্র গ্রন্থ থেকে আরম্ভ করে, পাণিনির সূত্র থেকে আরম্ভ করে, সব তাতে একটা মঙ্গলাচরণ আগে করতে হয়। কাব্য, মহাকাব্য থেকে আরম্ভ করে সব কিছুর একটা মঙ্গলাচরণ করাটা নিয়ম। মহাভাষ্যকার পতঞ্জলি তিনি বলছেন, মঙ্গলারম্ভানি মঙ্গলমধ্যানি মঙ্গলান্তানি চ শাস্ত্রানি প্রথন্তে। বলছে মানে আরম্ভেও মঙ্গল থাকবে, মাঝখানেও মঙ্গল থাকবে, মঙ্গল শব্দ থাকবে, এবং শেষেও মঙ্গল শব্দ থাকবে। কাজেই এটা আমাদের দেশের একটা পরম্পরা। হ্যাঁ, আমাদের মহাভারতকে দেখুন, প্রথমেই নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসম ততো জয়মুদীরয়েৎ। জয় মানে মহাভারত। এখন এই যে মহাভারত আরম্ভ হচ্ছে, সেই পুরাণ পরম্পরায় আমরা যেমন গণেশের প্রথম বন্দনা করতে হয়, এটাই তো ঠিক হয়েছিল যে গণেশের যখন গজমুখ তৈরি হয়ে গেল, তখন কথাই হলো, ভগবান কৃষ্ণ স্বয়ং এসে বললেন যে দেখো, এখন থেকে যে পুজো হবে তার আগে গণেশের পুজো করতে হবে, গণেশের পুজো না করলে হবে না। ফলে সমস্ত এখনো পর্যন্ত যত আমাদের পূজা পার্বণ যা কিছু হয়, সেখানে গণেশের নামে আগে ফুল চড়ানো হয়, তারপরে কথাবার্তা, অন্য পুজোর দেবতার পুজো হয়। তাহলে এইখানে মহাভারতের মধ্যেও দেখুন, যদি এটা প্রক্ষেপও হয়, ওই প্রথম অধ্যায়ের মধ্যেই নারায়ণং নমস্কৃত্য বলে আরম্ভ করলেন বটে, কিন্তু শেষ পর্যন্ত সেটাও মঙ্গল, কিন্তু তারপর গণেশের কথাটা বলতে হচ্ছে। তার মানে গণেশের মঙ্গলটাও কিন্তু গ্রহণ করতে হচ্ছে। এটা একটা ভাবনা আর কি। অর্থাৎ এইবার এই গ্রন্থের অক্ষর বিন্যাস লিখবেন, স্ক্রিপ্ট করবেন, স্ক্রাইব হিসেবে এটা স্বয়ং গণেশ করবেন। এর থেকে মঙ্গলজনক আর কি হতে পারে? এখন এই গ্রন্থের পদে পদে তিনি বিঘ্নও তৈরি করতে পারেন, তাই না? তিনি বিঘ্নেশত, অতএব সেই জায়গায় তাকে দিয়ে লেখানোর ফলে আর বিঘ্ন সৃষ্টি করার কোনো জায়গাই থাকলো না, পরম মঙ্গলের জায়গায় বরং তিনি বসে গেলেন যে এবার গ্রন্থটি চলমানভাবে তৈরি হবে, তার আর বিঘ্নর কোনো ব্যাপারই নেই। নির্বিঘ্ন গ্রন্থ পরিসমাপ্তয়ে
গণেশ এবার লেখা আরম্ভ করবেন। কিন্তু এই লেখকের সম্মান দেওয়া সত্ত্বেও মহাকবিকে কিন্তু গণেশ প্রথমেই ছেড়ে দিলেন না, অর্থাৎ বিঘ্ন একটা তৈরি করলেনই বটে। বিঘ্ন সৃষ্টি করাটা বিঘ্নেশ বলে কথা। অতএব সেই প্রক্রিয়াটা খুব সুকৌশলে গণেশ কিন্তু আরম্ভ করলেন যে একটা বিঘ্ন তৈরি করব। গণেশকে যখন সানুনয় ব্যাস বলেছিলেন যে দেখো, ব্যাস বললেন তাকে যে দেখো এই গ্রন্থের নাম হবে ভারত, আমরা যাকে মহাভারত বলি, ওনারা অনেকবার একেই ভারত বলে সম্বোধন করছেন। ইনফ্যাক্ট এই জন্যেই ভারতের সঙ্গে, অর্থাৎ ভারতবর্ষের যে জিওগ্রাফিক্যাল এরিয়া, তার সঙ্গে ভারত একাকার হয়ে গেছে, এই শব্দটাই একাকার হয়ে গেছে এই মহাভারত। ব্যাস কি বলছেন, লেখক ভারতস্যাস্য ভবত্বং গণনায়ক। হে গণনায়ক, তুমি আমার এই ভারত গ্রন্থ অর্থাৎ মহাভারত গ্রন্থের তুমি লেখক হও। যেহেতু আমার এই গ্রন্থের নাম ভারত, ভরতবংশের পরম্পরা, তাদের কাহিনী আমি এখানে লিখেছি, তার সবটাই এখানে আছে। অতএব তুমি এই কাব্য কাহিনী আমার মনের মধ্যে যেভাবে আলোড়িত হচ্ছে কিংবা হয়েছে, সেগুলো সব আমি বলবো। ময়ৈব প্রচ্যমানস্য মনসা কল্পিতস্য চ, আমি বলতে থাকবো সেগুলো যা আমার মনের মধ্যে এই কাহিনীর যে উপন্যাস, তার যে অংশ যেভাবে আমার মধ্যে আলোড়িত হয়েছে, আমি সেগুলো বলতে থাকবো। এবং মনে মনে যেগুলো আমি বয়ন করেছি এতদিন ধরে, সেগুলো আমি বলতে থাকবো, তুমি সেগুলো লিপিবদ্ধ করবে। ব্যাসের অনুরোধ শুনে যেটা করলেন গণেশ, বললেন যে দেখো, তুমি কবি, তুমি যা বলবে আমি লিখে দেবো, কিন্তু একটা জিনিস মনে রাখো, এই বিঘ্নতা তৈরি করছেন। একটা জিনিস তুমি মনে রেখো যে তুমি যা বলবে আমি লিখতে থাকবো, কিন্তু লিখবার সময় আমার কিন্তু কলম থামবে না, আমি কিন্তু ওটা পছন্দ করি না। তোমার বলায় যদি কোনো ছেদ পড়ে বা তোমার বলা যদি থেমে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার লেখনীও কিন্তু আর চলবে না, লেখনী সেখানেই বন্ধ হয়ে যাবে। থামবে না, তুমি থামা চলবে না, আমার লেখনী থামবে না। লিখত নাবতিষ্ঠেত, লিখব যখন ন অবতিষ্ঠেত, সে থামবে না, সে চলতেই থাকবে। আর কি, যদি মে লেখনিক ক্ষণম, আমার যদি কোনোভাবে আমি লিখতে লিখতে তোমার যদি কথা বন্ধ হয়ে যায় এক মুহূর্তের জন্য, লেখনিক ক্ষণম, সঙ্গে সঙ্গে কিন্তু আমার লেখাও কিন্তু সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। বিঘ্ন তৈরি করলেন কিন্তু বিঘ্নেশ। ব্যাস কিন্তু সঙ্গে সঙ্গে বললেন দেখুন আমার তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু আপনি বিদ্বান এবং মহাপ্রাজ্ঞ একজন দেবতা, সাধারণ একটা লেখক কিংবা স্ক্রাইব তো আপনি নন। অতএব কাজে আমি যা বলবো সেটা আপনি কিন্তু বুঝে সুঝে লিখবেন। তুমি তুমি করেই বলছিলেন, কারণ ব্যাসের লেভেলটাও তো খুব কম নয়, তিনি একজন ভগবত অবতার বলা হয় তাকে। বলছেন তুমি যদি কোনোভাবে এই লেখাটা আমি যা বলছি সবটাই তুমি বুঝে লিখবে, না বুঝে লেখা চলবে না। তুমি না বুঝে একটা ব্লাইন্ড স্ক্রাইবের মতো তুমি লিখে যাবে আর তোমার ভুল হবে, সেটাও তো হবে না, তাই না? আমি যা বলছি সেটা তুমি, আর তুমি বিদ্বান মানুষ। ব্যাস কিন্তু একটা 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 কাঁটা লাগিয়ে দিলেন তার মধ্যেও, যে তুমি বিদ্বান মানুষ, মহাপ্রাজ্ঞ। অতএব আমি যা বলবো তুমি বুঝে শুনে তুমি লিখো। অবুদ্ধা মা লিখক ক্বচিত, অবুদ্ধা না বুঝে কিচ্ছু লিখো না যেন। গণেশ খুব বড় সমস্যায় পড়ে গেলেন। তিনি এটাও তো বলতে পারছেন না যে আমার সেরকম বুদ্ধি নেই, অত বিদ্যাও নেই যে বলবার সঙ্গে তো আমি সব কিছু বুঝে নেব। আবার এটাও বলতে পারছেন না যে আমার দেখো আমার লেখা লেখা কাজ কপিজদের মতো আমি কেবল লিখে যাব, লাইক স্ক্রাইবস। আমি লিখে যাব, আর সব বোঝাতো যে আমার দ্বারা হবে না। তাতে কিন্তু একটা ক্ষতি হয়ে যেত কোথায়,
তিনি যে বিদ্বান এবং মহাপ্রাজ্ঞ এইটাতে কলঙ্ক লেগে যায়। কাজে গণেশ সেটা কিন্তু বলতে পারছেন না। অতএব তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে, দেখো ব্যাস, তোমাকে তুমি একটা বড় কাজ করেছো এবং সৃষ্টিকর্তা স্বয়ং ব্রহ্মা তোমার প্রশংসা করে গেছেন। এই কাজটা শব্দ এবং অর্থ কিচ্ছু না বুঝে অনুলেখকের মতো লিখে যাওয়া, এটা আমারও উচিত হবে না। আমি বুঝে শুনেই আমি এটা বুদ্ধিমান মানুষকে মানায়, অতএব আমি তোমার প্রস্তাব গ্রহণ করছি। এবং একটা বেশ আধ্যাত্মিক প্রতিজ্ঞাই করলেন একেবারে, যে বললেন ওম। ওম মানে আমি এই তোমার শর্ত স্বীকার করলাম। ওম ইত্যুক্ত্বা গণেশোপি বহুব কিল লেখক। তিনি ওম বলে তার লেখা আরম্ভ করলেন। এখন গণেশ লিখতে আরম্ভ করলেন একেবারে ঝড়ের বেগে। ব্যাসও তার কাব্য শোনাতে লাগলেন, একেবারে দ্রুত পাঠে তিনি কাব্য শোনাতে লাগলেন। কিন্তু যেখানে ব্যাসকে নিঃশ্বাস ফেলতে হচ্ছে, একটু চিন্তা করতে হচ্ছে, সেখানে সাজিয়ে নিতে হচ্ছে, কাহিনী তো কবি তো না, তাকে সাজিয়ে নিতে হচ্ছে। সেটা মানে পরবর্তী পরিকল্পনায় পরে কোনটা আসবে। সেখানে তিনি কি করলেন, শব্দ এবং অর্থের একটা দুর্ভেদ্য গ্রন্থি তিনি মাঝে মাঝে রাখতে আরম্ভ করলেন, যেটা গণেশের বুঝতে অনেক সময় লেগে যাচ্ছে। শব্দটা বলেছেন মহাভারত, গ্রন্থ গ্রন্থি, অর্থাৎ গ্রন্থের মধ্যে যদি আমরা যেমন গ্রন্থি মানে কি, আমাদের যেগুলো দড়ি থাকে, এই পৈতের সময় যখন পৈতের যে সুতোগুলো লাগানো হয়, তা কিন্তু সাধারণভাবে লাগানো হয় না, তার একটা কায়দা আছে। সেই কায়দা করে যখন লাগানো হয় তাকে বলে গ্রন্থি দেওয়া। এমন একটা গিঁট ফেলে, সে গিঁট কিন্তু খোলা যাবে না, এমন একটা কায়দা করে সে গিঁট ফেলা হয়। অর্থাৎ গেঁড়ো দিলে, দড়ির মধ্যে গেঁড়ো দিলে তাকে বলে গ্রন্থি। গ্রন্থের গ্রন্থি মানে আমি গ্রন্থ লিখছি, গ্রন্থ মানেই তো গ্রন্থ না, একটা অন্যান্য জিনিস একত্র করছি সব, তাকে বলে গ্রন্থ না। এই যে গ্রন্থ, সেই গ্রন্থের মধ্যে যদি গ্রন্থি দিয়ে রাখি, অর্থাৎ শ্লোক গ্রন্থি একটা গেঁড়ো দিয়ে রাখি, তাহলে সেইটা তিনি করতে আরম্ভ করলেন। পরবর্তীকালে এই শব্দটার নাম হয়েছে ব্যাসকূট। কয় দীর্ঘ ট, কূট মানে একেবারে দুর্ভেদ্য গূঢ় জিনিস আর কি, সেই রকম জিনিসগুলো হচ্ছে কূট। সেই ব্যাসকূট, যার বিখ্যাত হয়ে গেছে ব্যাসকূট বলে, যে সেইগুলো তিনি মাঝে মাঝে দেওয়া আরম্ভ করলেন। হ্যাঁ, তাতে কি গণেশকে ভাবতে হচ্ছে, অনেকটা সময় পাচ্ছেন তিনি, মানে ব্যাসও তার পরবর্তী গ্রন্থনা সাজানোর জন্য সময় পাচ্ছেন। হ্যাঁ, ব্যাস কি করলেন, যেটা মহাভারতের কবি নিজের ভাষাতে লিখেছেন, গ্রন্থ গ্রন্থিং তদা চক্রে মনির গূঢ়ম কুতূহলাৎ। বেশ মজাই পেলেন এই গ্রন্থ, যে গণেশ আমি একটু সাজিয়ে নেব আর এমনভাবে বলবো যে গণেশকে থামতে হবে। হ্যাঁ, তো এইভাবে এই গ্রন্থিগুলো ব্যাস ঢুকিয়ে দিলেন যখন, সর্বজ্ঞপি সর্বজনপি, গণেশকে সর্বজ্ঞ বলা হয়, সর্বজনপি গণেশ ইয়াত ক্ষণমাস্তে বিচারায়ণ। সঙ্গে সঙ্গে ওই ব্যাসকূট এক একটা দেওয়ার সঙ্গে সঙ্গে তাকেও খানিকটা সময় একটু চিন্তা ভাবনা করে লিখতে আরম্ভ করতে হচ্ছে। এই গণেশ যে লেখা আরম্ভ করলেন, এখানে একটা মজার গল্প অন্যত্র আছে। যেমন ব্রহ্মাণ্ড পুরাণ এবং গণেশ পুরাণ, স্বয়ং গণেশ পুরাণ যদিও একটু পরবর্তীকালের, কিন্তু ব্রহ্মাণ্ড পুরাণের অনেকাংশই বেশ পুরনো, যা বায়ু পুরাণের মধ্যেও ঢুকে আছে। সেই ব্রহ্মাণ্ড পুরাণ, সেখানে একটা ঘটনা আছে যে শিব এবং দুর্গা, তারা মানে শিব পার্বতী, তারা একত্র এক ঘরের মধ্যে ছিলেন, আর গণেশ তাদের মানে একটু প্রায় দ্বারপাল হয়েছিলেন আর কি। তো সেখানে এসছেন পরশুরাম, এসছেন, তার কাঁধে কুঠার। সেই কুঠারটির নাম হচ্ছে পরশু, মানে তার একটা পর্যায় শব্দ বলা যায়। হ্যাঁ, এখন এই গণেশ তাকে ঢুকতে দেবেন না। পরশুরাম বলে, আমি কি আজকের লোক নাকি,
চিরকাল আমি তার মহাদেবের শিষ্য, আমি চিরকাল তার সঙ্গে আমার কথাবার্তা হয় সবসময়, যখন তখন আসি। বলে ওইসব না না, মা বাবা একসঙ্গে আছেন, পিতা এবং মাতা একসঙ্গে থাকলে সেখানে কোনো ভদ্রলোক যায়? এইসব নিয়ে ঝগড়া টগড়া আরম্ভ হলো। আর পরশুরাম বললেন, সে পিতা মাতা তোমার যে অবস্থায় থাকুন, তিনি আমার মাতা, তিনি আমার পিতা, কাজেই পিতা মাতা যে অবস্থায় থাকুন আমার তাতে কোনো ভাবের কোনো গণ্ডগোল হয় না, আমি যাবই। এই মারামারি লেগে গেল এবং পরশুরাম তার কুঠার, আমি সেই পরশুরামের কঠোর কুঠার যেটা বিদ্রোহী কবিতায় আছে, সেই কুঠারটি ছুড়লেন গণেশকে উদ্দেশ্য করে। গণেশ এটাকে উড়িয়ে দিতে পারতেন, কিন্তু কি করলেন, যেহেতু ওই কুঠারটি স্বয়ং মহাদেব এই পরশুরামকে দিয়েছিলেন, তবে সেটা নিয়ে কোনো কিছু করলে একটা তারই অমর্যাদা ঘটবে, অর্থাৎ পরশু কাজ করলো না, কুঠার কাজ করলো না, এটা তার পিতারই অবমাননা ঘটবে। এতটা বুদ্ধি করে তিনি কি করলেন, প্রতিজগ্রাহ সত্যং দন্তই সব্যেন গণনায়ক, তিনি তার বাঁ দিকের, অনেকে আমাকে প্রশ্ন করেন যে গণেশের কোন দাঁতটা ভেঙেছিল, তো আমি সবসময় বলার চেষ্টা করি, সেটা সবসময় হয়তো খেয়াল থাকে না, গণেশের দাঁত ভেঙেছিল বলি হয়তো, কিন্তু এই বাঁ দিকের যে টাস্ক, দুটো দাঁত থাকে তো হাতির, সেই বাঁ দিকের যে দাঁতটা, সেতে ওই পরশু, ওই কুঠারখানি এসে লাগলো এবং শিবের পরশু বলেই সেই মর্যাদা তিনি দিলেন, তার একটি দাঁত ভেঙে গেল। তত কুঠার ঘাতেন ছিন্ন দন্ত অভবন মুনে, যিনি বলছেন, যিনি শুনছেন তাকে উদ্দেশ্য করে বলছেন, হে মুনি, তারপর থেকেই গণেশের বাঁ দিকের দাঁতটা ভেঙে গেল। ঘটনা এইখানে শেষ নয়, ঘটনা হচ্ছে যে গণেশ পুরাণ যেটা বলছে যে গণেশ তার লেখনী দিয়ে লিখতে আরম্ভ করেছিলেন, যেরকমভাবে লেখনী দিয়ে লেখে, সেই এত স্পিড, অর্থাৎ যে বললেন, তিনি তো নিজেই বলেছেন তুমি বলবে আর আমি থামবো না, তো এত স্পিড সেই কলম বহন করে কি করে, তাই না? সেই লেখনী নাকি ভেঙে গেছিল। ভাঙার পরে তিনি কি করলেন, গণেশ কি করলেন, এটাও খুব মজা লেগেছে আমার, যেহেতু গণেশের বলে অনেক কিছুই থাকে তার মজা, সেখানে তিনি বলছেন যে যে লেখনী অপিচ ভিন্না, অর্থাৎ লেখনীটা ভেঙে গেল, তোর নমস্য মহাত্মন, কিন্তু গণেশ নিজেই কথা দিয়েছেন তিনি থামবেন না, অতএব থামার প্রশ্ন উঠল না। স্বদন্তম পাতয়ামাস তদা লেখনী হে তবে, অনেকেই বলেন, এই গণেশ পুরাণ অন্তত তাই বলেছে, যে ওই পরশুরামের কুঠারের আঘাতে গণেশের দাঁত ভাঙেনি, কিন্তু ইতি কর্তব্য মহাভারতের মতো এই মহাগ্রন্থ লেখার জন্যে তিনি কি করলেন, নিজের বাঁ দিকের দাঁতটা ভেঙে ফেললেন, ভেঙে ফেলে সেই দাঁতের যে অগ্রভাগ সেটা দিয়ে তিনি লিখতে আরম্ভ করলেন মহাভারত। স্বদন্তম পাতয়ামাস তদা লেখনী হে তবে, এই নিজের দাঁত দিয়ে, ভাঙা দাঁত দিয়ে লিখতে আরম্ভ করলেন তিনি। এই জিনিসটা একটা জিনিস প্রমাণ করে যে মহাভারতে দেখুন এত গল্প যে সাজানো হয়েছে, এত গল্প যে তৈরি হয়েছে, ধরে নেওয়া যাক এটা প্রক্ষিপ্ত, তাতেও আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এটাতে মূলত কিসের গৌরব বাড়াচ্ছে? মহাভারতের মতো গ্রন্থের গৌরব বাড়াচ্ছে এই কারণে যে গণেশের মতো একজন দেবতা, অর্থাৎ অগ্রগণ্য প্রথম স্মরণীয় দেবতা, অর্থাৎ প্রথমেই যাকে স্মরণ করতে হয় সেই দেবতা, তিনি একদিকে ব্যাসের সঙ্গে কথাবার্তা বলছেন, এরকমভাবে লিখলে পরে আমাকে স্পিডে লিখতে হবে, তমুক তমুক করছেন, সেখানে যেরকম একটা ঘটনা রইল, ব্যাসকূট তৈরি হচ্ছে সেখানে, তার মর্যাদাটা কিন্তু মহাভারতেরই তৈরি হচ্ছে, তাই না? যেই গ্রন্থের লেখার জন্যে যিনি লেখক এবং যিনি মানে কাহিনী বলছেন তাকে লেখানোর জন্যে, এই দুয়েরই কিন্তু মর্যাদা বাড়ছে কি কারণে? মহাভারত লেখার কারণে। মহাভারতের মানে কি বলবো, অক্ষরন্যাস তৈরি হচ্ছে, এতটা ইম্পর্টেন্ট। আর মানে সেকেন্ডলি, গণেশ তার নিজের দাঁত ভেঙে মহাভারত লিখছেন, তার মানে সেখানেও কিন্তু মহাভারতের গৌরব তৈরি হচ্ছে, একই সঙ্গে গণেশেরও গৌরব তৈরি হচ্ছে, ব্যাসেরও গৌরব তৈরি হচ্ছে। এই কাহিনীর মূল কিন্তু
এইখানে।